This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথায় বলে কর্মের ফল নাকি সবাইকে ভোগ করতে হয়, এই জন্মেই ভোগ করতে হয়। আচ্ছা বলুন তো, এই যে বছর 15-র ছেলেটা কি এমন কর্ম করেছিল যে এরকম একটা ফল ভোগ করতে হলো? দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর সৌম্যশীল, মেধাবী ছাত্র, ক্লাস 9-এর 3rd বয়। আজ সকালে বাড়ির থেকে বেরিয়েছিল টিউশনে যাবে বলে। বাড়ির কাছেই কয়েক পা দূরে সৌম্যকে পিষে দেয় একটা পে লোডার। একে রাস্তা খারাপ, তার মধ্যে পে লোডারের মতো একটা বিরাট যন্ত্র ব্যাক গিয়ারে হঠাৎ করে চলে আসা। সৌম্য সরে যাওয়ার নাকি সময় পায়নি, পেছনে দেওয়াল পড়ে গেছিল, আর সামনে তো ওই পিছন দিকে আসা পে লোডার। তারপর ওই ধাক্কা আর পিষে যাওয়া। সৌম্য ঘটনাস্থলেই মারা যায়। এবার ধরুন শুরুর কথাটা যদি একটু ঘুরিয়ে বলি, সৌম্য কেন মারা গেল? পেলোডার তাকে ধাক্কা দিয়েছিল বলে? দোষ কার? পেলোডারের। তাহলে তো পেলোডার তার দোষের শাস্তি পেয়ে গেছে, ওই কর্মফল এই জন্মেই ভোগ করেছে। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই সৌম্যর পাড়ার লোকজন ওই পেলোডারটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, বাঁশদ্রোণীর রাস্তায় পেলোডারটা কি করছিল? দেখুন, পেলোডার ইদানিং রাজনীতির বাহন। আমরা দেখেছি ওই দুর্গা, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীর যেরকম নিজের নিজের বাহন রয়েছে, ওই সিংহ, পেঁচা, ইঁদুর, ময়ূর, রাজহাঁস, এরা সব রয়েছে। রাজনীতিরও সেরকম একটা বাহন রয়েছে, মানে রাজনীতি বাহনটা বেছে নিয়েছে আর কি, পেলোডার। বেআইনি নির্মাণ ভাঙতে অথবা ফুটপাতে হকারের গুমটি ভেঙে গুড়ি দিতে এই বুলডোজার অর্থাৎ পেলোডার ভীষণ কার্যকরী। বাঁশদ্রোণীতে অবশ্য পেলোডার না, কিছু ভাঙছিল না, জানেন তো, খুঁড়ছিল। গত 7 বছর ধরে নাকি বাঁশদ্রোণীর বড় রাস্তা, ছোট রাস্তা, অলি গলি সব কেটে কুটে রাখার কাজটা ওই পেলোডার খুব মন দিয়ে করেছে, কর্ম করেছে। এবার কথা হলো, এই রাস্তা খোঁড়ার দরকারটা পড়লো কেন, তাও আবার 7 বছর ধরে? কলকাতার বুকে একটা এলাকায় পাড়ায় পাড়ায় এতদিন ধরে রাস্তা খোঁড়াখুড়ি হচ্ছে কেন? যেই এই প্রশ্নটার উত্তর খুঁজতে যাবেন, অমনি আপনার সামনে সব কিছু একটু একটু করে ওই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠবে, জানেন তো। আজকে সকালে যেরকম ওই রেডিওর নব ঘোরানোর পর ওই প্রথম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ আপনাদের কানে এসছে, তারপর আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হয়েছে, তেমনই রাস্তা খোঁড়ার কারণটা খুঁজলে আপনাদের কাছে সৌম্য কার বা কাদের কর্মের ফল ভোগ করলো সেটা খানিকটা পরিষ্কার হয়ে যাবে। কিভাবে মৃত্যু সবাই জানে, কেন মৃত্যু? সত্যিই কি মৃত্যুর কারণ জানা যায়? খারাপ রাস্তা নাকি পেলোডার? ক্লাস 9-এর সৌম্যশীলের মৃত্যুর দায় কার? দায় ও দায়িত্বর খেলাটা বোধহয় আরও অনেক বড়। কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডের মধ্যে সবথেকে পিছিয়ে পড়া এলাকাগুলির মধ্যে 111, 112, 113 আর 114 নম্বর ওয়ার্ড পড়ে, যা রাজ্যের অন্যতম হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাসের বিধানসভার অন্তর্গত।
বাম আমল থেকেই পর্যাপ্ত পরিকল্পনার অভাবে নিকাশি ব্যবস্থার হাল বেহাল এই ওয়ার্ডগুলোর। তৃণমূল জমানার 13 বছরেও পরিস্থিতির সার্বিক পরিবর্তন হয়নি। 113 নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় এখনও কোমর হাঁটু সমান জল জমে। 2016-তে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণে কাজ শুরু হয়েছিল। সংস্কারের কাজ করতে গিয়ে 113 নম্বর ওয়ার্ডের একের পর এক রাস্তা খোঁড়াখুঁড়ি হয়। 8 বছর পেরিয়ে গেলেও সেই খোঁড়াখুঁড়ি এখনও শেষ হয়নি। আমাদের অভিযোগ এখানে একটা মার্ডার হয়েছে, প্রশাসনিক মার্ডার। তার জন্য কি হতো 5-6 বছর ধরে একই জিনিস, একটা কখনো মেরামতি হয়। আমরা এই পুজোর জন্য কাজ করছি, অলরেডি স্যাংশনও হয়ে গেছে, কিন্তু যেহেতু ড্রেনেজের কানেকশনটা এখনো, ওইটা বিশাল প্রজেক্ট, তো বড় প্রজেক্ট, পার্মানেন্ট, এখানে ড্রেনেজের কানেকশনটা হয়নি বলে আমাদের রাস্তাটা সঠিকভাবে করা যাচ্ছে না। এটা একটা অনেকদিন ওখানে ড্রেনেজ সুয়ারেজ ছিল না, সেই প্রয়াসটা হওয়ার পর রাস্তার কাজ হচ্ছে। আচ্ছা, জেসিপি দিয়ে বোধহয় যাচ্ছিল বা কিছু ঘুরছিল, বোধহয় ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। রাস্তার নিচে পাইপ বসাতে গিয়ে পরিস্থিতি আরও বিগড়েছে। এখনও যেখানে সেখানে পেলোডার আর পাইপের ছড়াছড়ি। পুরসভা সূত্রে খবর, 2016 সালে শুরু হওয়া এই কাজ 5 বছরে শেষ হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এলাকায় পোস্টার লাগিয়ে বলা হয়েছিল টুডেজ পেইন টুমরোজ গেইন। একাধিকবার এলাকার বিধায়ক ও মন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিমরা বৈঠক করলেও সমস্যার সমাধান হয়নি। সূত্রের খবর, এত বছরে পাম্পিং স্টেশন তৈরির পর থেকে এখনও মাত্র 55% কাজ এগিয়েছে। এর সঙ্গে বেহাল রাস্তা দ্রুত সংস্কারে স্থানীয় কাউন্সিলরদেরও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। এই কাউন্সিলর 2001 সাল থেকে রয়েছে, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত রয়েছে। পুরো 113 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে একটি মাত্র রাস্তাই চালু রয়েছে, এই রাস্তাটা। তার রাস্তার পরিস্থিতি আপনারা দেখুন। বাসদ্রোণীর সৌম্য কাদের কর্মফল ভোগ করলো বুঝলেন কিছু? কাদের জন্য ওর এই পরিণতি হলো? আমাদের, মানে সর্বসাধারণের জন্য। কারণ আমরাই তো নেতা নির্বাচন করেছি, আমরাই তো নেতা নির্বাচন করি, জনপ্রতিনিধি বেছে নিই, আমরাই তাদের 7 বছর ধরে রাস্তায় পাইপ বসানোর অধিকার দিই, কোনো প্রশ্ন করি না। তাহলে এখন প্রশ্ন করে কী লাভ? আমাদের উপকারের জন্যই তো রাস্তায় পাইপ বসছে। কাজেই সৌম্যর মতো 2-1টা প্রাণ যদি বলি দিতেও হয়, দিতে হবে, কি আছে? মনে রাখতে হবে একটা বড় কাজ হচ্ছে, অনেক বড় কাজ। শুনলেন তো, 113 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আর কলকাতার পুরসভার মেয়র কি বললেন? একটা বড় প্রজেক্ট হচ্ছে, তাই কিছুদিন সময় লাগবে। সত্যি সত্যি যে অঞ্চলে বছরের পর বছর একটু বৃষ্টি হলেই জল জমে যায়, নিকাশি ব্যবস্থা যেখানে বহু বছর ধরে খারাপ, সেখানে যদি মানুষকে যন্ত্রণা মুক্তির পথে যেতে হয়, তাহলে একটু আধটু কষ্ট তো করতেই হবে, তাই না? ওই টুডেজ পেইন টুমরোজ গেইন, একদম। কিন্তু এই টুডেজ পেইনটা, সেটা তো বড্ড গুরুভার হয়ে যাচ্ছে, তাই না? বাবা মায়ের কাঁধে তাদের সন্তানের মৃতদেহের ওজনটা একবার কল্পনা করে দেখুন তো, কতটা ভার হতে পারে ভাবুন তো একবার। স্মলেস্ট কফিনস আর দ্য হেভিয়েস্ট, আমরা তো এটাই পড়ে এসেছি। সৌম্যর মৃতদেহের সেই ভার বইতে না পেরেই তো প্রশ্নগুলো করছি। যত বড় প্রজেক্টই হোক, যে বড় কোম্পানি এই কাজের বরাত প্রথমে পেয়েছিল, সেই কোম্পানি কেন মাঝপথে কাজের দায়িত্ব ছেড়ে দিল? একটা বড় পেশাদার সংস্থা কাজের দায়িত্ব পেয়েছিল, এখন তার বদলে নাকি ওই ছোট ছোট বিভিন্ন ঠিকাদারকে দিয়ে কাজটা করানো হচ্ছে, যাদের এরকম কাজের অভিজ্ঞতা কম। তারা কাজ করলে যা সময় লাগার কথা, তার থেকে বেশি তো লাগবেই। মাটি খোঁড়ার, পাইপ বসানোর কাজ হচ্ছে তো হচ্ছেই, কিন্তু তারপর রাস্তা সারাইয়ের কাজটা কেন ঠিকমতো করা হচ্ছে না? সেটা কি ওই ঠিকাদারদের অভিজ্ঞতার অভাব? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক টাকা বরাদ্দ করেছে, এবার তারপরেই যে পেশাদার সংস্থা এই কাজের দায়িত্ব পেরেছিল, তারা নাকি আপাতত কোর্টের দ্বারস্থ হয়েছে। একটা কোম্পানি কাজ করতে এসে হঠাৎ আদালতে চলে গেল কেন? এই প্রশ্নটা যদি একবার করে বসে, তাহলে আবার সেই চেনা সিলেবাসে ঢুকে পড়বেন। দুর্নীতি আর তোলাবাজি যার নাম। অভিযোগ কি জানেন? ওই পেশাদার সংস্থার নিয়ম মেনে পুরসভার কাছ থেকে কাজের বরাদ্দ পেয়েছিল, কিন্তু তারপর থেকে তাদের কাছ থেকে নাকি দফায় দফায় টাকা চাওয়া হচ্ছিল, এবং শেষে বিরক্ত হয়ে ওই কোম্পানি নাকি কাজের দায়িত্ব ছেড়ে দেয় আর আদালতে মামলা করে।
এবার তো আবার সেই প্রশ্নটায় ফিরে আসবো, তাহলে কার দোষে সৌম্য মারা গেল? পেলোডারের চালকের দোষ তো বটেই, যাদের জন্য বাঁশদ্রোণীর রাস্তার এই হাল, যাদের জন্য একটা বড় কোম্পানি মাঝপথে কাজ ছেড়ে চলে গেল বলে অভিযোগ, দায়টা তাদেরও নয় কি? যে এজেন্সিকে কাজ দেওয়া হয়েছিল এমন তোলাবাজি হয় আপনারা খুব অনুমান করে নিতে পারেন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র কার্যত তোলাবাজিতে এরা বিতস্তত হয়ে চলে যায়। তাঁতি এত ছোটোখাটো কোম্পানি না, আন্তর্জাতিক শংসাপত্র আছে তাদের, লার্সেন টুব্রোর সঙ্গে পাল্লাদিত তারা, যে সংস্থাটা আনা হয়েছে তার ক্রেডেনশিয়াল খোঁজ করবেন। তারপরে যাকে নিয়ে আসা হয় তার ক্রেডেনশিয়াল ঠিকঠাক ছিল না। রানিয়াখালের সংস্কারের কথা ছেড়ে দিন, বাকি যেটা আছে অর্থাৎ যে পাম্পিং স্টেশন, সেই পাম্পিং স্টেশনের অবস্থাটা কী হয়েছে? কি এই পাইপ বসিয়ে তারপর কাজ করা, এই খুঁড়ে রাখা, তারপরে মেরামত করা রাস্তা, একেবারে বেহাল পরিস্থিতি। আমাদের 4টে ওয়ার্ডের শাসক দল সর্বোচ্চ স্তর অবধি এই দুর্নীতিতে যুক্ত। এই দুর্নীতি কাউন্সিলর লেভেল অবধি আসেনি। আমি বলছি কাউন্সিলররা যে দুর্নীতি করেননি তার বলছি না, কিন্তু এই যে এত বড় মাপের দুর্নীতি, এতে এই কাউন্সিলর অবধি এই টাকা এসে পৌঁছয়। মানে আপনি বলছেন বড় মাপের দুর্নীতি, বড় মাপের দুর্নীতি। আরে খোঁজ নিন না, আমি আমার দায়িত্বের সঙ্গে বলছি, খোঁজ নিন। কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর সিপিআইএমের চয়ন ভট্টাচার্য যেগুলো বললেন সেগুলো সবই অভিযোগ। আমরা শুধু ছাই উড়িয়ে দেখলাম, এই আর কি। ওই যে বলে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কে বলতে পারে কারোর কথা থেকে কোনো অমূল্য তথ্য সামনে আসতেও তো পারে। এই ধরুন সৌম্যশীলের কাকার কথাগুলো কি বললেন? বলেন আজকে তাদের পরিবারের ক্ষতি হয়েছে, কিন্তু দ্রুত কাজ শেষ না হলে তো আরও কোনো পরিবারের ক্ষতি হতে পারে, আরও কোনো বাবা মায়ের কোল খালি হতে পারে। এই ভয়, এই যে আশঙ্কা, এই ভয় আর আশঙ্কা থেকেই কি আজ সৌম্যর মৃত্যুর পর ক্ষোভের বিস্ফোরণ ঘটল বাঁশদ্রোণীতে, আর যত রাগ গিয়ে পড়ল পুলিশের ওপর। ঘটনার কিছুক্ষণের মধ্যেই তো এলাকায় পৌঁছয় আশেপাশের কয়েকটা থানার পুলিশ, তাদের মধ্যে ছিলেন পাটুলি থানার ওসিও। তিনি একটু একা হয়ে পড়েছিলেন, মানে বাকি বাহিনী একদিকে আর তিনি অন্যদিকে। ব্যাস সেই ফাঁকেই পাটুলির ওসিকে ঘিরে বিক্ষোভ শুরু হয়েছে, এমনকি কর্তব্যরত পুলিশ অফিসারকে শারীরিকভাবে হেনস্থা করা হয় বলেও তো অভিযোগ। নেতাদের কাউকে সামনে না পাওয়ায় ভেতরের দুঃখ কষ্টগুলো বলতে না পারার যন্ত্রণা থেকেই কি পুলিশকে দেখে ক্ষোভের বাষ্প এইভাবে বের করে দেন এই বিক্ষোভকারীরা? এলাকার কাউন্সিলর থেকে বিধায়ক কেউ তো এখন পর্যন্ত যাননি। এত বড় ঘটনা, এত বড় জনরোষ, তারপরেও না। কলকাতার মেয়রও বাঁশদ্রোণীতে পৌঁছতে পারেননি এখনও। লম্বা রাস্তা তো, তারপর পুজোর উদ্বোধন আছে, উৎসবে ব্যস্ত আছেন তারা। হাজারো পুলিশ তো প্রশাসনেরই অঙ্গ, আর নির্বাচিত জনপ্রতিনিধিরা সেই প্রশাসনের মাথাকে না পেলে মানুষ তো কানই টানে। এইভাবেই কি পুলিশকে ঘিরে এই বিক্ষোভগুলো হলো? দেখুন, সৌম্যর পাড়ার লোকের দাবি পাটুলি থানার ওসি নাকি ঘটনার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। মানে পেলোডারের ধাক্কাতেই যে সৌম্য মারা গেছে তার কি প্রমাণ আছে জানতে চেয়েছিলেন। ভাবুন, প্রমাণ খোঁজার কাজটা তো পুলিশের। ইদানিং না পুলিশ অদ্ভুতভাবে আমাদের উপর সব চাপিয়ে দিচ্ছে, জানেন তো। ওই আরজি করে 14ই আগস্ট হামলার পর দেখলাম এক গাদা ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে জনসাধারণকে বললেন তাদের চিনিয়ে দিতে। আরে অদ্ভুত ব্যাপার, সাধারণ মানুষই যদি সব করে দেবে পুলিশের কাজটা, তাহলে পুলিশ কি করবে? আর এত দিনের মানে অভিজ্ঞতা, এত দিনের দক্ষতা, এগুলো মানে লোকজন ভুলে যাবে, তাদের ওপর ভরসা হারিয়ে ফেলবে। তারা যদি এরকম এখন যদি এই সমস্ত বলেন, লোকের তো বিশ্বাস করতে করতেই দিন কাবার হয়ে যাবে যে সত্যি পুলিশ এটা বলছে। না না না, হয়তো ঠাট্টা করছে, সিরিয়াসলি নেবে তারপর তো বলবে। আর এমন একটা জিনিস জিজ্ঞেস করেছেন বলে অভিযোগ। ভাবুন তো, দিনের আলোয় সকলের চোখের সামনে ঘটা একটা দুর্ঘটনা, সেটা নিয়ে সন্দেহ প্রকাশ। পেলোডারকে বাঁচাতে নাকি পেলোডার যাদের বাহন তাদের বাঁচাতে? পুলিশকে ঘিরে রাখতে হবে। পুলিশ প্রথমেই জানি বলেছে কোনো প্রমাণ নেই।
দেখুন, ঘটনা যতই বড় হোক, আইন হাতে তুলে নেওয়ার এই প্রবণতাকে কখনো সমর্থন করা যায় না। পাটুলি থানার ওই ওসি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় অবশ্য বামেদের শূন্যতাকে কটাক্ষ করে পোস্ট করেছিলেন। সেটা নিয়েও অনেকের লোকের অবশ্য বক্তব্য আছে যে একজন কর্তব্যরত ওসি, পুলিশ আধিকারিক, তিনি এরকম রাজনৈতিক বক্তব্য করতে পারেন কিনা। সে যাই হোক, তিনি যা করেছেন সেটা তার ওপরতলা বিচার করবে, বিচার না করলে তিনি নির্দোষ। কিন্তু সেই জন্যেই কি তিনি ঘটনাস্থলে পৌঁছতে এই বিক্ষোভটা শুরু হয়ে যায়? তাহলে তো আবার অন্য সম্ভাবনার রাস্তা খুলে যাবে। বাঁশদ্রোণীতে তার মানে বিক্ষোভ সংগঠিত করার পেছনে বামেদের হাত রয়েছে বলে অভিযোগ উঠে যাবে। মানে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পর আরেকবার এই বাঁশদ্রোণীর প্রতিবাদীদের পেছনেও তাহলে বামেদের থাকার অভিযোগটা উঠবে। অভিযোগ করার সুযোগ পেয়ে যাবে কি তৃণমূল? দেখুন, কাদা দেখলে কাদা মাখাটা সেটা তো রাজনীতির বৈশিষ্ট্য। তাই কোথাও বিরুদ্ধ দল আছে মনে হলে অন্য দলকেও সক্রিয় হতে হয়, মানে কাদায় নামতে হয়। এবার পুলিশকে ঘিরে কয়েক ঘন্টা ধরে এই বিক্ষোভ সংগঠিত করার পেছনে বিরোধীরা রয়েছে, এটা ধরে নিয়েই কি পুলিশকে মুক্ত করতে বাহিনী পাঠিয়েছিল তৃণমূল? সেরকমই তো অভিযোগ। নাহলে দুপুরে আচমকা বিক্ষোভকারীদের ওপর চড়াও হলো কারা? কারা ধাক্কা দিয়ে ধমকি দিয়ে ওই বিক্ষোভকারীদের সরালো, পুলিশকে বলা চলে রেস্কিউ করলো? এরা কোথা থেকে আসলো কিছুই জানি না, কিছুই জানি না। পুলিশকে গার্ড করে এরা বার করে নিয়ে গেল। হ্যাঁ, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইডে দেখছে কতগুলো গুন্ডা এসে আমাদের মেরে গেল। ধাক্কা ধাক্কি শুরু করলো, তার মাঝখান দিয়ে পুলিশকে নিয়ে সাইড কাটিয়ে কিছু লোক চলে গেল। আমার মনে হচ্ছে পার্টির দল থেকে এসছে। কোন দল সেটা আমি বলতে পারবো না, কারণ কি এখানে বললেই প্রচুর ঝামেলা বেঁধে যাবে। পার্টিরই লোক হবে। ধাক্কা ধাক্কি তো এছাড়া অন্য কোনো একটাই তো পার্টি স্যার আমাদের, টিএমসি, আর অন্য কোনো পার্টি না। ডাইরেক্ট বলছি তো টিএমসি পার্টি, এছাড়া তো আর কোনো পার্টি নেই এখানে। কারা কারা গাড়ি ভাঙচুর করেছে, কারা কারা পুলিশকে আটকে রেখেছে, ডেফিনেটলি ওটার উপরেও আমরা ডেফিনেটলি অ্যাকশন নেব। বেশ কিছু দুষ্কৃতী তারা ঢুকে গেল, তারা বিক্ষোভকারীদেরকে মারলো, পুলিশের সামনেই গোটা ঘটনা, সেটা কিভাবে সম্ভব হলো? ওই পুরো ব্যাপারটা এখন আমরা দেখছি। ওখানে যে ফুটেজ আছে আমরা সবগুলোই কালেক্ট করছি। দুষ্কৃতীরা যারা যারা ঢুকেছে, যে ঢুকেছে, উইল ডেফিনেটলি টেক অ্যাকশন এগেইনস্ট দেম। আমরা অ্যাকশন নেব। ভাবুন তো, কি অদ্ভুত অভিযোগ! পুলিশকে নাকি রেস্কিউ করছে গুন্ডারা। কি দিনকাল পড়লো ভাবুন তো। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার বিদিশা কলিতার কথা শুনলেন তো? প্রথমেই বললেন যারা পুলিশের কাজে বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হবে, আর যারা পুলিশের সামনে স্থানীয় বাসিন্দাদের ওপর চড়াও হলো, হামলা করলো, এই প্রশ্নটা করার পর ডিসি জানালেন তাদেরও চিহ্নিত করার কাজ চলছে। আমার কি মনে হয় জানেন, এই চিহ্নিতকরণের কাজটা যত তাড়াতাড়ি কলকাতা পুলিশ করতে পারে ততই ভালো, এবং সুনির্দিষ্টভাবে করতে পারে। দুপক্ষকেই চিহ্নিত করেছে, এই প্রমাণটা যত দেখাতে পারে তত বেশি ভালো। কারণ দেখুন, একাধিক থানার পুলিশ কর্মীরা ওখানে এসে ঘেরাও হয়েছিলেন, অফিসাররা আটকে ছিলেন, আর তাদের ছাড়াতে লালবাজার থেকে বড় কর্তারা যাচ্ছেন না, আসছেন কিছু হুলিগান গুন্ডা। এটা সত্যি বলছি, পুলিশের জন্য কিছুতেই কোনো ভালো বিজ্ঞাপন হতে পারে না, তাই না? অথবা এটাও তো মনে হতে পারে যে পুলিশের থেকেও বেশি সাহস রয়েছে ওই গুন্ডাদের, অথবা হতে পারে যে প্রতিবাদী সাধারণ মানুষকে সামলাতে ওই গুন্ডারা পুলিশের থেকে অনেক বেশি দক্ষ। এবার এর কোনোটাই কিন্তু পুলিশের সম্মানের পক্ষে ভালো নয়। কাজী যারা পুলিশকে হেনস্থা করলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা যেমন হওয়া উচিত, যে কাজটা দফায় দফায় বিক্ষোভের মধ্যেও আজ সন্ধ্যে থেকেই পুলিশ শুরু করে দিয়েছে, তারা নিশ্চয়ই সেই কাজটা তো অবশ্যই করবেন, যেটা মেনে নেওয়া যায় না, পুলিশের ওপর হামলা। তেমনি যারা পুলিশের সামনে শুধুমাত্র বিক্ষোভ দেখানোর জন্য সাধারণ মানুষকে মারলো, শাসালো, তাদেরও চিহ্নিত করাটা কিন্তু খুব খুব জরুরি। অবশ্য এক স্থানীয় বাসিন্দা তো চিহ্নিত করেই দিলেন, যারা হামলা করেছে তারা তৃণমূলের লোক। এবার এই কথাগুলো সত্যি নাকি মিথ্যে জানি না, কিন্তু এটা জানি শাসকের ঊর্ধ্বেরও একটা জোর আছে, আর সেটা সাম্প্রতিক কিছু ঘটনায় বারবার দেখুন প্রমাণ হয়ে যাচ্ছে।